আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রামারের যে ম্যারাথন একটা গ্রামার ফাউন্ডেশনের ম্যারাথন একটা কোর্স শুরু করেছি, সেই কোর্সের 6ষ্ঠ ক্লাস, তার মানে 6th ক্লাস আজকে করব। গত 5টা ক্লাসের পরে আজকে ক্লাসের টপিক হচ্ছে আর্টিকেলসের উপরে। খুবই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা গ্রামার ফাউন্ডেশনের প্রত্যেকটা টপিক কভার করছি প্রত্যেকটা এক্সামের জন্য, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি, রিটেন, ভাইভা, ইংলিশ ফর অল জব এক্সাম। যত জব এক্সাম বাংলাদেশে হতে পারে, আমাদের যদি ফাউন্ডেশনটা সলিড থাকে তাহলে যেখান থেকেই আসুক ইউ ক্যান হ্যান্ডেল ইট। সো চলুন আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। আজকে আমরা শিখবো হচ্ছে আর্টিকেলস, ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। আর্টিকেলস হচ্ছে এ, এন এবং দি বা দা অনেকে বলে, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশনস বাংলা ইংলিশ মিক্স। আমাদের ইনস্ট্রাকশনের মেথডটা হবে বাংলাতেও আমি বলবো, ইংরেজিতেও বোঝাবো, ঠিক আছে? আর অবজেক্টিভ কি আমাদের আজকের এই ছোট্ট ক্লাসের অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ইউজ অফ ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেলস টু অ্যাভয়েড কমন এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মিস্টেক্স ইন জব এক্সাম। ইন জব এক্সামে এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে হচ্ছে আর্টিকেলসের উপরে। হ্যাঁ, যত জব এক্সাম আছে তো সেগুলোতে আমরা বুঝবো যে ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলসের মধ্যে যেই মিস্টেক্স হয়, আমরা ডেফিনিট ইনডেফিনিটটা বুঝতে পারি না, সেটা আজকে আমরা দেখব। হোয়াট ইজ অ্যান আর্টিকেল? একটা আর্টিকেল কি? আর্টিকেলস হলো নাউনের আগে বসা কিছু ওয়ার্ড যা নাউনের নাম্বার, স্পেসিফিসিটি বোঝায়। আচ্ছা, তাহলে একটু সুন্দর করে বোঝাই। আর্টিকেলস হচ্ছে নাউনের আগে বসা ওয়ার্ড, নাউনের আগে বসবে, ঠিক আছে? আর্টিকেল এবং নাউনের হচ্ছে নাম্বার মানে কি বচন, আর স্পেসিফিসিটি এই ওয়ার্ডটা মানে কি আমরা স্পেসিফিক বুঝি, তাহলে স্পেসিফিকের নাউন হচ্ছে স্পেসিফিসিটি, অর্থাৎ নির্দিষ্টতা বোঝায়। নাউনের নির্দিষ্টতা এবং বচন বোঝাতে আর্টিকেল, যখন কোনো শব্দ বসে সেটা হচ্ছে আর্টিকেল। তাহলে 3 ধরনের আর্টিকেল আছে। এ হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আমরা বুঝবো ইনডেফিনিট কি। এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। দি হচ্ছে বা দি বা দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা পেলাম কি? ইনডেফিনিট দুটো পেলাম, এ এবং এন, আর ডেফিনিট পেলাম হচ্ছে শুধু দি। সো মনে রাখাটা খুবই ইজি। যারা অনেক অ্যাডভান্স লেভেলের ইংলিশ পারেন তারা বোর হবেন না, ঠিক আছে? এটা আপনার রিভাইজ হচ্ছে জব এক্সামে। মনে রাখবেন, আপনি পারলেই হবে না, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাকুরেট এবং খুবই স্পিডি। আপনি খুবই অ্যাকুরেট কিন্তু আপনি অনেক স্লো, তাহলে তো কম্পিটিটিভ এক্সামে আপনি পারবেন না। খুবই কম সময়ে, মিলি সেকেন্ডে আপনার ব্রেন কাজ করতে হবে। তো এই কারণে যারা অনেক বেশি প্র্যাকটিস করে তারা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে ভালো করে। যারা একবার পড়ে রেখে দেয় তাহলে কিন্তু হবে না। এটা আমি করতাম। আমি দেখা যাচ্ছে একবার বুঝলে ওটা আমি আর জীবনে পড়ি না, আমার মনে হয় আমি তো জানি। কিন্তু কম্পিটিটিভ এক্সামে ইউ হ্যাভ টু বি ভেরি ডিটেল ওরিয়েন্টেড। তো ডিটেলসগুলো মনে রাখতে আবারও রিভাইজ করতে হয়। আমি আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, আপনি একটা জিনিস বোঝেন কিন্তু তার মানেই না আপনি এমসিকিউতে ভালো করে আসবেন। এমসিকিউতে খুবই ডিটেল ওরিয়েন্টেড হতে হবে আপনার। হ্যাঁ, রিটেন এক্সামে বুঝলে ভালো, আপনি নিজের ভাষায় লিখে আসতে পারবেন। রিটেন এক্সামে আবার বোঝাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বাট প্রিলিমস, যে কোনো পরীক্ষার প্রিলিমিনারি এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, যেখানে আপনার খুব কম লাইনে অনেক ডিটেল লিখে আসতে হয়, সো এই যে শর্ট কোয়েশ্চেন এমসিকিউস, এইগুলোর জন্য ইউ হ্যাভ টু বি ভেরি ডিটেল ওরিয়েন্টেড। ডিটেলগুলো মনে রাখতে হবে। এবং ডিটেল আপনি কীভাবে মনে রাখবেন, অ্যাকুরেটলি কীভাবে মনে রাখবেন? বাই রিভাইজিং, রাইট? অনেকেই বলছেন যে আপু এটা তো সবাই পারে, ভোকাবুলারি পড়ান। তো সবাই পারে না, গ্রামারে সবারই সমস্যা আছে। আমি খেয়াল করেছি অনেক স্টুডেন্ট আমাকে লেখে, দেখা যায় খুব সুন্দর লিখছে বাট গ্রামাটিক্যাল মিস্টেক। আমি বুঝতে পারছি, এসেন্সটা বুঝতে পারছি, খুবই সুন্দর চিন্তা ভাবনা, মানে আপনার চিন্তা ভাবনা অনেক ভালো, বাট গ্রামাটিক্যাল মিস্টেকের জন্য স্মার্ট দেখাচ্ছে না, ইমপ্রেশনটা কি হচ্ছে, খারাপ হচ্ছে। সো আমি দেখেছি সবার আসলে গ্রামারেও অনেক প্রবলেম আছে, ঠিক আছে? সো যারা মনে করছেন যে না ইটস বোরিং, ইটস নট। হ্যাঁ, বোরিং না, আমার ডিউটি হচ্ছে টু মেক ইট ইন্টারেস্টিং। আমার ক্লাস ইন্টারেস্টিং হবে। সো যতই বোরিং লাগুক, ইউ হ্যাভ টু হ্যাভ দি পেশেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের
ধাপে আমরা যাই। ইনডেফিনিট আর্টিকেলস, তাহলে আমরা এ এন। এখন ইনডেফিনিট বলতে আমি যা বুঝি, আমি দেখছি, দেখুন ইউজ এ বিফোর এ সিঙ্গুলার নাউন দ্যাট স্টার্টস উইথ এ কনসোনেন্ট সাউন্ড। এখানে কি বলছে, এটা আপনি ব্যবহার করবেন যেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড হবে, এটা ঠিক আছে। বাট ইনডেফিনিট কেন বলছি আমরা? ইনডেফিনিট আর্টিকেলস মানে অনির্দিষ্টতা। আমার কাছে একটা পেন আছে, বুঝেন, আমার কাছে একটা পেন আছে, অথবা আই হ্যাভ অ্যান আমব্রেলা। এই যে আমব্রেলার জন্য আমি ইউজ করলাম অ্যান, কারণ কি উচ্চারণটা আ, ভাওয়েলের মতোই উচ্চারণ, সো ওখানে অ্যান হবে। এখন ইনডেফিনিট কেন বলছি? আমার কাছে একটা ছাতা আছে, আমার কাছে একটা কলম আছে, বাট কোন কলম এটা আমি বলছি না, একটা কলম হলেই হলো। কিন্তু আমি যদি বলি ওই যে সাদা রঙের কলমটা যেটা তোমাকে দিয়েছিল তোমার হাজব্যান্ড, তখন কি এটা ডেফিনিট হয়ে গেল, অর্থাৎ নির্দিষ্ট করে বলছি ওই পেনটাই আমার লাগবে। যে কোনো একটা পেন হলে কিন্তু হবে না, তাহলে তার নির্দিষ্ট হয়ে গেল না। তাহলে বলতে হবে ডু ইউ হ্যাভ দ্য পেন দ্যাট ইউর হাজব্যান্ড গেভ টু ইউ। মানে কি, এই যে দা পেন, পেনের আগে এখন দা বসলো, সো দ্যাট ইজ ডেফিনেট, অর্থাৎ এই দাটা ওই পেনকে নির্দিষ্ট করে দিয়েছে। সো ইনডেফিনিট কেন বলছে এ এনকে? কারণ যে কোনো একটা হলেই হলো, এ এন দিয়ে যে কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে বা যে কোনো একটা নাউনকে বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলস। আর ডেফিনিট আর্টিকেলস দি কেন? যখনই আপনি দি বসাচ্ছেন নাউনের আগে, তখন সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। যা তা হইলে হবে না, যে কোনো একটা পেন হলে হবে না, যে এই পেনটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আমার সেটাই চাই। সো আই ওয়ান্ট দ্য পেন দ্যাট মাই হাজব্যান্ড গেভ টু মি। ওকে, সো আই গেস বোঝাতে পেরেছি। আর এখানে তো খুবই অবভিয়াস একটা কথা বলা আছে, এ তখনই বসবে যখন একটা সিঙ্গুলার নাউনের আগে, যখন একটা সিঙ্গুলার নাউন হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আছে। যেমন পেন, পি কি একটা কনসোনেন্ট, তাই না? পি হচ্ছে একটা কনসোনেন্ট, সো পেনের আগে এ বসবে। বাট আমব্রেলা যদি হয় একটা ছাতা, তখন এই যে আ উচ্চারণটা আমব্রেলা, ভাওয়েল না, এ ই আই ও ইউ, তো এই যে আয়ের যে উচ্চারণটা এটা যেহেতু ভাওয়েল সাউন্ডিং, সো এই কারণে অ্যান বসবে আমব্রেলার আগে। আচ্ছা, এক্সাম্পলস, ইনডেফিনিট আর্টিকেলসের এক্সাম্পলস দেখেন, এ বুক, এ ক্যাট, এ ইউনিভার্সিটি। খুবই আসার মতো, এটাই পরীক্ষাতে বেশি টেস্ট করা হয়। ইউনিভার্সিটির আগে এ বসায় দিতে হবে। আপনার মনে হবে না ইউ তো হচ্ছে ভাওয়েল, তাহলে আমি অ্যান বসায় দিই, হবে না, বিকজ সাউন্ডটা কিসের মতো শোনা যাচ্ছে, ইউ, অর্থাৎ কি ওয়াই ইউ, ইউ, আ কিন্তু না, ইউনিভার্সিটি না, যেহেতু ইউনিভার্সিটি, সো এই কারণে আপনার এ বসবে আগে। এবং এটা ইনডেফিনিট, যে কোনো একটা ইউনিভার্সিটি হলেই হলো এ ইউনিভার্সিটি। এটা স্ট্যানফোর্ড আমি নির্দিষ্ট করে বলে দেইনি, সো শুধু ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। সো ইনডেফিনিট মানে একটা বই, এ বুক, এ ক্যাট, এ ইউনিভার্সিটি। কোন বই আমি কিন্তু বলে দেইনি যে এই বই, আমি বলছি যে কোনো একটা বই, এ বুক, সো এই জন্য এটা ইনডেফিনিট আর্টিকেল। এই যে ইউনিভার্সিটি আবার বলা আছে, ওয়াই ইউ হচ্ছে সাউন্ড, এই যে কনসোনেন্ট এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? এই যে ইউনিভার্সিটি যেহেতু ওয়াই ইউ এর মতো সাউন্ড, এই কারণে এটা একটা কনসোনেন্ট সাউন্ডিং নাউন, সো এই কারণে এ বসছে। আচ্ছা, ইউজ অ্যান বিফোর এ সিঙ্গুলার নাউন দ্যাট স্টার্টস উইথ এ ভাওয়েল সাউন্ড, এ ই আই ও ইউ সাউন্ড। এটা তো আমরা আগেই বলে ফেলেছি। অ্যান কখন বসবে? যখন এ ই আই ও ইউ এর ভাওয়েল হলেও সাউন্ড হবে ভাওয়েলের মতোই, ভাওয়েল সাউন্ডিং, কিন্তু ইউ ছিল কি ভাওয়েল ছিল, বাট সাউন্ড ছিল কনসোনেন্টের মতো, সো এই কারণে আমরা এ বসিয়েছিলাম। আচ্ছা, এক্সাম্পলস দেখি। অ্যানের এক্সাম্পলস হচ্ছে অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান আওয়ার। এই যে এটা আবার পরীক্ষাতে আসবে, অ্যান আওয়ার। আওয়ার হচ্ছে দেখতে পাচ্ছি, দেখেন ওয়াই এইচ ও ইউ আর, আওয়ার বানানটা কি এইচ ও ইউ আর, তাহলে এটা তো কনসোনেন্ট দিয়ে শুরু, এইচ তো কনসোনেন্ট, রাইট? এইচ হচ্ছে কনসোনেন্ট, তাহলে অ্যান কেন বসালাম? কারণ উচ্চারণটা কি করছি আমরা, আওয়ার। সেই যে আপনি যদি উচ্চারণ না জানেন, তাহলে তো আপনি পরীক্ষাতে লিখে আসবেন যে হ্যাঁ এ হবে, টিক চিহ্ন দিয়ে আসবেন এ, আসলে এটা অ্যান হবে, বিকজ আপনার উচ্চারণটা জানতে হবে, আওয়ার। আমরা এইচটা উজ্জ থাকে, সাইলেন্ট থাকে, এইচ ও ইউ আর, তাহলে অ্যান আওয়ার, ঠিক আছে? যেমন আমরা বলতে হতো যে আই এম অ্যান MBA,
আই এম এন MBA গ্র্যাড, এই MBA এর আগে অ্যান বসালাম কেন? কারণ MBA উচ্চারণটা এর মতো, এমটা এর মতো, সো আপনার এখানে অ্যান বসাতে হবে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো, MBA এর আগেও বসাতে হবে আপনার, হয়তো AN একটা অপশন থাকবে, আপনার অ্যান দিতে হবে, MBA এর আগে অ্যান হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানে বলা আছে H সাইলেন্ট vowel sound, so H silent. Remember, sound matters more than spelling. এখানে একটা রিমাইন্ডার হচ্ছে সাউন্ড ম্যাটার্স মোর দ্যান স্পেলিং। স্পেলিং মানে কি? বানান, বানানটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কীরকম শোনা যাচ্ছে সাউন্ড, ঠিক আছে? আওয়ারটা শোনা যাচ্ছে কি এইচ বাদ দিয়ে মনে হচ্ছে OUR, তাহলে উচ্চারণটা কি ভাওয়েলের মতো, সো এই কারণে অ্যান বসলো। সো রিমেম্বার, সাউন্ড ম্যাটার্স মোর দ্যান স্পেলিং। আচ্ছা, ডেফিনেট আর্টিকেল, তাহলে আমরা এই যে দি, এখন ডেফিনেট আর্টিকেল দি, ইউজ দি ওয়েন রেফারিং টু এ স্পেসিফিক নাউন অর সামথিং ইউনিক। আপনি দি তখন বসাবেন যখন একটা ইউনিক কিছু বলছেন, আর আরেকটা হচ্ছে যখন আমি বললামই তো, স্পেসিফিক করে বলে দিবেন যে ওই পেনটা দাও, যে এই পেনটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল, ওটা এখন খুঁজো। আমরা স্মৃতি রাখি না যে এটা তো আমার বড় বোন দিয়েছে, এটা আমার শাশুড়ি দিয়েছে, আমরা কিন্তু স্মৃতি রেখে দেই। তাহলে কি আমরা কিন্তু অন্য শাড়ি দিয়ে হবে না, শাশুড়ি যে শাড়িটা দিয়েছে সেটাই আমার লাগবে, সেটা আমি যত্ন করে রাখছি। তো এই যে স্পেসিফিক, এটা এক্স্যাক্টলি ওই শাড়িটাই আমার লাগবে, তখন কি দি বসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্সাম্পলস দেখি। দ্য সান ইজ হট, এখানে দেখেন সানের আগে দি বসালো, কারণ কি? এই যে এটা একটা ইউনিক, সান কিন্তু ইউনিক, সান কিন্তু পৃথিবীতে একটাই, তাই না? সূর্য কি দুটা হয়? সূর্য কিন্তু একটা, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, ইংলিশে বলা হয় রুলসের থেকে এক্সেপশন বেশি। আমার একটা টিচার ছিল, নাম ভুলে গেছি, ছোটোবেলায় একটা টিচার পাইছিলাম বুড়া করে, খুব ভালো টিচার ছিল, ওনার ব্যাচে জায়গা পাওয়া যেত না, তো আমাকে বলতো ইউ আর এ ডিস্টারবেন্স, মানে আমি খুব পটপট করতাম, আমাকে বলতো তুমি একটা ডিস্টারবেন্স, কিন্তু খুবই জেন্টেলভাবেই বলতো। তো যেটা বলছিলাম যে আপনার ওই স্যার আমাকে বলতো যে হচ্ছে ইংলিশে এক্সেপশনস আর মোর দ্যান রুলস, রুলসের থেকে মানে নিয়মের থেকে, গ্রামার নিয়মের থেকে এক্সেপশন বেশি। কেন বললাম কথাটা? এখানে দেখেন সানের আগে দি বসাইছি, কারণ কি? সান একটাই হয়, সান খুবই ইউনিক একটা জিনিস, তাই না? এই কারণে আমি দি বসালাম, দি সান ইজ হট। এখন আমি যদি বলি আল্লাহ তো এক, আল্লাহ ইউনিক এবং আল্লাহ একমাত্র একটাই হয়, আল্লাহ দুইটা হয় না, তাহলে আল্লাহর আগে কিন্তু দি বসাইলে হবে না, দি আল্লাহ আমরা বলি না। আই ট্রাস্ট আল্লাহ, ট্রাস্ট গড আমরা বলি না, ট্রাস্ট দি গড বলা হয় না, কারণ কি? গড একটাই, হ্যাঁ গডস অনেকগুলা, বাট গড ক্যাপিটাল GOD যদি হয় তখন ওটা একটাই বোঝায়, দ্যাট ইজ আল্লাহ। আর যখন আপনি স্মল লেটারে GOD লিখবেন তখন বোঝায় গডস, অনেকগুলো গড হইতে পারে, যেমন গ্রিক গড বলা হয়, ঋত্বিক রোশনকে বলা হয় গ্রিক গড, উনি দেখতে গ্রিকদের মতো, গ্রিক গডদের মতো, অর্থাৎ ওদের অনেক গড আছে, মিথিক্যাল, সব মিথিক্যাল। হিন্দুদের মধ্যে 33,000 গডস আছে, আর আপনি কী বলবেন? সেটা তো একটা গড, ক্যাপিটাল GOD না, একটা স্মল লেটারে লিখতে হয় GOD, ছোট হাতের G লিখবেন OD, তাহলে আপনি বুঝতে হবে হ্যাঁ এটা বোঝাচ্ছে দেবতাদেরকে আর কি, হিন্দুদের 33,000 দেবতা আছে। সো এখন এই যে এক্সেপশন পাই গেলাম, কিন্তু সান হচ্ছে ইউনিক একটা জিনিস, সানের আগে দি বসালাম, এখন আল্লাহর আগে আপনি দি বসাতে পারবেন না, আল্লাহ শুধু আল্লাহ বলতে হবে, দি আল্লাহ না, বলতে হবে আই হ্যাভ ফেইথ ইন আল্লাহ, আই হ্যাভ ট্রাস্ট ইন আল্লাহ, ঠিক আছে? সো এইভাবে আর কি, আল্লাহর আগে আপনি দি বসাতে পারবেন না। সো এই যে এক্সেপশন, প্রত্যেকটা রুলেরই এক্সেপশন আপনি দেখবেন পাবেন। আচ্ছা, তাহলে আই স দ্য মুভি ইউ রেকমেন্ডেড, পরের এক্সাম্পলটা দেখেন, আই স, এই যে দ্য মুভি, যেই মুভিটা, এক্স্যাক্টলি যেই মুভিটা ইউ রেকমেন্ডেড, এখানে তো যে কোনো একটা মুভি আমি দেখিনি, আমি দেখেছি দ্য মুভি ইউ রেকমেন্ডেড, তুমি এক্স্যাক্টলি যে মুভিটা আমাকে রেকমেন্ড করলা আমি ঠিক সেই মুভিটাই দেখেছি। সো এখানে আমি কি স্পেসিফিক করে বললাম দ্য মুভি,
তারপরে কি দ্য গ্যাঙ্গেস ইজ এ হোলি রিভার, গঙ্গা বলি না, সেটা হচ্ছে ইংরেজিতে বলে গ্যাঙ্গেস। তাহলে দ্য গ্যাঙ্গেস ইজ এ হোলি রিভার, পবিত্র একটা নদী হচ্ছে গঙ্গা, ইন্ডিয়াতে আছে এটা। তাহলে ওরা ওখানে যায় হচ্ছে বলো না গঙ্গা স্নান করতে যায়, ওইখানে হচ্ছে গোসল করলে পবিত্র হয়ে যায়। তো তারপরে গঙ্গার পানি, তো এখানে বলতেছে যে দ্য গ্যাঙ্গেস ইজ এ হোলি রিভার, এটা একটা পবিত্র নদী। তাহলে দি কেন লাগালাম, কারণ এখানে আমি স্পেসিফিক করে বলছি কোন নদী, দ্য গ্যাঙ্গেস বা গঙ্গা। সো আশা করি বোঝাতে পেরেছি। কমন মিস্টেকস টু অ্যাভয়েড, এখানে আপনার কমন কিছু মিস্টেক আছে, অ্যাভয়েড করতে হবে। অ্যান, এই যে এ অনেস্ট ম্যান আপনি বলবেন না, বলবেন অ্যান অনেস্ট ম্যান, বিকজ অনেস্ট স্টার্টস উইথ এ ভাওয়েল সাউন্ড। এখানে একইভাবে আওয়ার আমরা শিখলাম HOUR, একইভাবে অনেস্ট ম্যানে দেখেন এইচটা সাইলেন্ট আছে, HONEST, কিন্তু এইচটা আমরা শুনতে পাই না, আমরা খালি বলি অনেস্ট। তাহলে আপনি যদি এই অনেস্টের সাউন্ডটা না জানেন তাহলে তো আপনি এ বসায় আসবেন, এ তো কনসোনেন্টের জন্য, তাই না? আপনি বলবেন যে এইচ আছে, এইচ হচ্ছে কনসোনেন্ট, তখন আপনি এ বসায় দিয়ে আসবেন, এ অনেস্ট ম্যান, তাহলে কিন্তু ভুল হবে। আপনার জানতে হবে যে সাউন্ডটা মোর ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে? কারণ কি, অনেস্ট স্টার্টস উইথ এ ভাওয়েল সাউন্ড। আচ্ছা, তারপরে অ্যান ইউনিভার্সিটি, এটা তো আগেই শিখেছি, এ ইউনিভার্সিটি হবে বিকজ ইট সাউন্ডস লাইক ইউ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। সো এই যে ওয়াই ইউ এর মতো সাউন্ড, সো ওয়াই তো একটা কনসোনেন্ট, সো তার মানে কি কনসোনেন্ট সাউন্ডিং, ইউনিভার্সিটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডিং একটা ওয়ার্ড, এই কারণে ইউনিভার্সিটির আগে আমরা কি বসাবো, এ ইউনিভার্সিটি। প্র্যাকটিস অ্যাক্টিভিটি, আপনারা এখন প্র্যাকটিস করবেন কিভাবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন অর দি। আমি প্রত্যেকটা ক্লাসে কি বলি, কমেন্ট করবেন, কারণ আমরা খাতা কলম নিয়ে ঝামেলারও দরকার নাই, আমরা খুবই লেজি হয়ে গেছি, পড়াশোনা সবই অনলাইনে হয়। সো আপনি প্র্যাকটিসও করবেন অনলাইনে। আপনি কি করবেন, আপনি কমেন্টে জাস্ট লিখে দিবেন। দেখেন প্র্যাকটিস কি, এই যে হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, এখানে কি এ বসবে, অ্যান বসবে, অর দা বসবে, কোনটা বসবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, এবং কি এটা রিপ্লাই দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। নাম্বার 2, আই স ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু। নাম্বার 3, শি ওয়ান্টস টু বাই ড্যাশ আমব্রেলা। 4, ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট। 5, ইট টুক মি ড্যাশ আওয়ার টু গেট হোম। তাহলে এ এন অথবা দি এর থেকে আপনি সিলেক্ট করবেন কোনটা কোথায় বসবে, তারপরে কমেন্ট করবেন। আচ্ছা, হোমওয়ার্ক কি, ট্রান্সলেট করুন। আমি একটা বই কিনলাম, বইটা খুব ভালো ছিল, ট্রান্সলেট দিস ইউজিং আর্টিকেলস। তাহলে কি আপনি এটা ট্রান্সলেট করবেন, আমি একটা বই কিনলাম, বইটা খুবই ভালো ছিল, এটা আপনি কমেন্টে জানিয়ে দেবেন। আচ্ছা, রাইট 5 ইংলিশ সেন্টেন্সেস ইউজিং এ এন দ্য কারেক্টলি অ্যান্ড কমেন্ট শেয়ার দেম উইথ ইউর স্টুডেন্টস। আপনার ফ্রেন্ডদের মধ্যে আপনি এটা কমেন্ট বা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, এবং আমাদের সাথেও এটা কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন। 5টা ইংলিশ সেন্টেন্স তৈরি করবেন এ এন এবং দি দিয়ে। তাহলে আরও একটা হোমওয়ার্ক হচ্ছে এ এন এবং দি এর মাধ্যমে আপনি সেন্টেন্স তৈরি করবেন, নিজে নিজে করে কমেন্টে জানিয়ে দিবেন, ঠিক আছে? আমি কমেন্টের থেকে লাকি উইনারদের চুজ করব, আপনাকে কন্ট্যাক্ট করে আমি সারপ্রাইজ গিফট পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের ইনসেন্টিভ আর কি, যেন আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ, অ্যান্ড নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।